সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা আজকে আহ, তোমাদের মহাকর্ষ অধ্যায়ের প্রথম ক্লাস নিচ্ছি। আমরা আস্তে আস্তে অন্যান্য ক্লাসগুলো নিব। মূলত ক্লাসগুলো আমরা কিন্তু অনেক আগে শুরু করছি, তোমাদের ক্লাসটা আপলোড করতে হতো, দু একদিন দেরি হয়ে গেল। তোকে আমরা এটার প্রথম ক্লাস আজকে নিব আমরা। তো ফার্স্টে আমরা শুনবো যে পরন্ত বস্তুর গ্যালিলীয় সূত্র। আমরা কিন্তু ক্লাস 9-10 এই গ্যালিলীয় সূত্র সম্বন্ধে জানিয়ে আসছি। ওখানে পড়ছিলাম যে পরন্ত বস্তুর তিনটা সূত্র ছিল। সেই গ্যালিলীয় সূত্রটা আবার এই ইন্টারমিডিয়েটে তোমাদের ষষ্ঠ অধ্যায়ে দেওয়া আছে। তা গ্যালিলীয় সূত্রটা আসলে দুটা শর্তের উপর প্রতিষ্ঠিত। একটা হচ্ছে এটা স্থির অবস্থান থেকে ছাড়তে হবে এবং পড়ন্ত অবস্থায় কোনো বাধার সম্মুখীন হবে না। এই দুইটা থিমের উপরেই আমাদের তিনটা সূত্র প্রযোজ্য হবে। তা আমরা এই কথাগুলো অবশ্যই বলবো যে কোনো বস্তুকে উপর হতে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটি নিচের দিকে পড়তে থাকে। পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কারণে এই ঘটনাটা ঘটে। আমরা পড়ন্ত বস্তু সম্পর্কে ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও 1589 খ্রিস্টাব্দে তিনটি সূত্র প্রদান করেন। আর এই পড়ন্ত বস্তুর সূত্রাবলী স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হয়। আমরা সবাই কিন্তু জানি, তিনটে সূত্র সবাই জানি, তবুও এখানে যেহেতু বলার কথা, দেওয়ার দরকার, দিচ্ছি। প্রথম সূত্রটা এরকম ছিল যে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পর্যন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। তোমরা এটা সুন্দর করে জানো। আর দ্বিতীয় সূত্রটা এরকম যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পর্যন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ও সময়ের সমানুপাতিক। আর যদি এটা আমরা ইকুয়েশন আকারে লিখতে চাই, যেহেতু বলছে বেগ আর সময়ের ক্ষেত্রে, অর্থাৎ নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ভি যদি হয় তার এবং সময় যদি টি হয় তাহলে ভি সমানুপাতিক টি লেখা যায়। তার তৃতীয় সূত্রটা এরকম ছিল যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ টি সময় যদি অতিক্রান্ত দূরত্ব যদি এইচ হয়, তার আমরা এভাবে লিখতে পারি এইচ সমানুপাতিক টি স্কোয়ার। মূলত এই তিনটা সূত্র শুধু বিবৃতি তোমরা পড়ছো, তবে এটাতে প্র্যাকটিক্যাল আছে। তোমাদের গ্যালিলিওর পড়ন্ত বস্তুর একটা প্র্যাকটিক্যাল তোমাদের করাতে হয়। ইনশাল্লাহ আমরা এই প্র্যাকটিক্যাল তো আমরা এভাবে ভিডিও ক্লাসে নিতে পারবো না, প্র্যাকটিক্যাল আমাদের সরাসরি হাজির হয়ে করতে হবে ইনশাল্লাহ। করোনা পরিস্থিতি ইনশাল্লাহ ভালো হবে এক সময়, আমরা এক সময় সবাই মিলিত হয়ে প্র্যাকটিক্যালগুলো করব। আমাদের পরের থিম যেটা, সেটা হচ্ছে গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। এই বিজ্ঞানী কেপলার ডেনমার্কের বিজ্ঞানী, একটা জ্যোতির্বিদ ছিলেন জোহান কেপলার। বিভিন্ন পর্যবেক্ষণের সাহায্যে 1618 খ্রিস্টাব্দে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহগুলোর গতি বিষয়ক তিনটি সূত্র প্রদান করেন। তার নামানুসারে তিনটি সূত্রকে বলা হয় কেপলারের সূত্র। তো আমরা সূত্রটা বর্ণনা এভাবে বলবো। ফার্স্ট হচ্ছে কক্ষপথের সূত্র। আমরা যদি সূর্যকে একটি ফোকাসে রেখে প্রথম সূত্রটা যে সূর্যকে একটি ফোকাসে রেখে প্রত্যেক গ্রহই উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। তো উপবৃত্ত আমরা জানি, যেহেতু আমরা সায়েন্সে পড়ি, অনেকের ম্যাথ আছে আবার অনেকের কিন্তু ম্যাথ নাই, কিন্তু ম্যাথ থাকলে ভালো হতো। উপবৃত্ত আসলে ডিম্বাকৃতির, ডিম কিন্তু আসলে গোল না, ডিমটা হচ্ছে উপবৃত্তাকার। এরকম উপবৃত্তাকার পথ আমরা এরকম যদি একটা আকার নিতাম, এটা হচ্ছে উপবৃত্তাকার পথ। ধরলাম এটা একটা ফোকাস, মানে এটা এবিসিডি একটা উপবৃত্তাকার পথ ধরলাম, এটা একটা ফোকাস আর এটা একটা ফোকাস। তোমরা যারা উপবৃত্ত, পরাবৃত্ত বা অধিবৃত্ত করছো, বৃত্তের একটা অংশ, তারা কিন্তু এর সম্বন্ধে ভালো করে জানবা। তো এটা দুটো ফোকাস, একটা নাম দিলাম এফ আর একটা দিলাম এফ প্রাইম। তো কথা হচ্ছে যে সূর্য এই এফ অথবা এফ প্রাইমের যে কোনো এক জায়গায় থাকবে এবং যে কোনো গ্রহ এই এ বি সি ডি পথে, বৃত্তাকার পথে আবর্তন করবে। ওই কথাটাই বলা হচ্ছে যদি এ বি সি ডি উপবৃত্তের এফ ও এফ প্রাইম দুটি ফোকাস হয়, তাহলে সূর্যকে এফ ও এফ প্রাইম ফোকাসে যে কোনো একটিতে রেখে গ্রহ উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করবে। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র বা কক্ষপথের সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্রটা কেমন, যে গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটাও যদি আমরা এরকম চিত্র আঁকায় ব্যাখ্যা দিই, ধরলাম যে কোনো এক সময়ে একটা গ্রহ, ধরলাম এটা যদি সূর্য উপবৃত্তাকার পথের এফ এ রেখে, মানে সূর্যকে আমরা এই বিন্দুতে রাখলাম, ধরলাম এটা এই বিন্দুতে রাখলাম, আর একটা গ্রহ যাত্রা শুরু করছে ডি হতে যাচ্ছে, জি হতে এ বিন্দুতে আসতে একটা নির্দিষ্ট সময় নিল, সেই সময়টা ধরলাম টি। ধরলাম এ ডি হতে এতে আসতে সময় লাগছে হচ্ছে টি সেকেন্ড, এটা টি সেকেন্ড না টি ঘন্টা নিলাম এটা। তাহলে এখানে যে আমরা ক্ষেত্রফল পাবো সেটা হচ্ছে এটা এ এফ ডি, এই ক্ষেত্রফলটা। আবার ওই গ্রহটায় এইখান থেকে আবার গণনা শুরু করলাম, যে এতটুকু গণি নিয়ে আমরা এখান থেকে আবার ওই টি সময় ধরলা এখানে আসছে, ওই টি সময়ে এখানে আসছে, তাহলে এখানকার এইভাবে একটু বলে নেই।
এবং বি থেকে সিতে আসতে গ্রহটির সময় যদি একই লাগে অর্থাৎ টি সময় লাগে, তাহলে এখানকার ক্ষেত্রফলটা হবে এটা। এই সূত্র অনুসারে বলা হচ্ছে এই দুই ক্ষেত্রফলটা পরস্পর সমান, আমরা এভাবে লিখতে পারি। তবে সূত্র অনুসারে হচ্ছে ডিএফ এ ক্ষেত্রফল এবং এফ বিসি ক্ষেত্রফল সমান। এটা আমাদের কক্ষপথের ক্ষেত্রফলের সূত্র। তৃতীয় সূত্র হচ্ছে আবর্তনকালের সূত্র। তা আবর্তনকালের সূত্র এরকম যে সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তা আমরা এখানে গড় কেন ইউজ করতেছি আর আবর্তনকাল কি এটা একটু বোঝার দরকার। আবর্তনকাল হচ্ছে একবার আবর্তন করতে সময়, অর্থাৎ পুরো একবার ঘুরে আসতে কত সময় লাগে সেটা হচ্ছে তার আবর্তনকাল। আর গড় দূরত্ব কেন ইউজ করা হচ্ছে, ধরলে এখানে সূর্য, গ্রহ তো এই পথে আবর্তন করবে তাই না, তো গ্রহ থেকে সূর্যের সব জায়গায় কি দূরত্ব সমান হবে? হবে না কিন্তু আসলে। এজন্য বলা হচ্ছে গড় দূরত্ব আমরা বাইর করব। বিভিন্ন অঞ্চলের দূরত্ব বাইর করে কয়বার দূরত্ব বাইর করলাম তা যোগ করে ভাগ করব মূলত। গড় বাহির করে আমরা সবাই জানি। তাহলে গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এটা যদি ইকুয়েশন আকারে আমরা লিখি, তাহলে এই ব্যাখ্যা বা ইকুয়েশন আকারে এভাবে লিখতে পারি। যদি সূর্য হতে গড় দূরত্ব আর হয় এবং আবর্তনকাল যদি টি হয়, অর্থাৎ একবার আবর্তন করতে করতে সময় হচ্ছে টি লাগে, তাহলে আমরা সূত্র অনুসারে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব লিখতে পারি। আর এটা আমরা জানি, এটা ইচ্ছা করলে এভাবেও লিখতে পারি, কিন্তু আমরা এভাবেও লিখতে পারি। সাধারণত এগুলো কেমিস্ট্রিতে পড়ছো তোমরা, ফিজিক্সে এগুলো অনেক আগে পড়ে আসছো, ক্লাস 9-10 তে এগুলো বারবার পড়ছো। অতএব এগুলো আর বোঝানোর দরকার না যে এখান থেকে এটা লেখা সম্ভব। আমরা এখান থেকে যে সিদ্ধান্তগুলো পাবো, প্রথম সিদ্ধান্তই হচ্ছে গ্রহের আবর্তনকালের আকার বা ভরের উপর নির্ভর করে না। এখানে আকারের বা ভরের উপর কোনো নির্ভর আছে দেখা যাচ্ছে, ভর আছে কোনো নাই। তা আসলে ভর ছোট বড় যাই হোক না কেন আসলে এটার উপর নির্ভর করে না, একমাত্র দূরত্বের উপর নির্ভর করে। আচ্ছা, সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব যত কম হয় আবর্তনকালও তত কম হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দূরত্ব যত কম হয় আবর্তনকালও তত কম হবে, কারণ সমানুপাতিক সম্পর্ক। তো আমরা এর উপরে ভিত্তি করে অঙ্ক করব। যে সূত্রটা পাইলাম এটা, এর উপরে ফার্স্ট অঙ্ক এরকম বললে যে সূর্যের চারদিকে সূর্য পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 54:75। পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে শুক্রতে কত দিনে 1 বছর হবে? তা আমরা যে কোনো অঙ্কই করি না কেন আমরা সবসময় আগে সাইড নোট করার চেষ্টা করবো। ধরলাম এটা সাইড নোটে যা যা দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে অনুপাত দেওয়া আছে কার, শুক্র এবং পৃথিবীর ব্যাসার্ধের অনুপাত। আমি R1 দিয়ে ধরছি হচ্ছে, R1 দিয়ে শুক্র গ্রহ প্রকাশ করছি, আর R2 দিয়ে পৃথিবীর কক্ষপথ পৃথিবীরটা প্রকাশ করছি, সেভাবে কিন্তু লিখছি। আর কোন কিসের দিন দেওয়া আছে, পৃথিবীর, তাহলে R2 দিয়ে প্রকাশ করতে হবে। আবর্তনকাল T2 = 365 দিন, আর আমার T1 এর মান বাহির করতে হচ্ছে। কেন এখানে T2 ধরলাম আরেকবার বলি, যে আমরা এখানে যে ব্যাসার্ধর কথা বলার ক্ষেত্রে R2 দিয়ে পৃথিবী প্রকাশ করছিলাম, আর এটা পৃথিবীর দিনের হিসাব, তাহলে T2 দিয়ে প্রকাশ করতে হবে। আচ্ছা, T1 যে বাইর করব এখানে কিন্তু ক্যালকুলেশন করা একটু ঝামেলায়, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা এগুলো খেয়াল করে করতে হবে কিন্তু আমাদের। এপারে যদি স্কোয়ার উঠায় দিই এখানে আসলে এরকম হাফ নেওয়া যায় অথবা পুরাটার উপর রুট দেওয়া যায়, তোমরা ইচ্ছা করলে যেভাবে পারো দিবা, আমি এভাবে দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা আসলে T1 দরকার, মান বসা দিব, আমরা মান বসা দিলে যেটা আসে সেটা হচ্ছে অ্যান্সার 222.99 দিন, অর্থাৎ 223 দিন লাগে এটা। নাম্বার 2, 2 নম্বর নেপচুন যে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে তার ব্যাসার্ধ পৃথিবী যে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে তার ব্যাসার্ধের 30 গুণ। নেপচুনের ঘূর্ণনের পর্যায়কাল কত? আমরা এখানে ওইভাবে আগে সাইড নোট করবো, আসলে কোনটা ধরে নিতে হবে এখানে। এখানে আরেকবার দেখো তথ্যটা, যে নেপচুন যে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে তার ব্যাসার্ধ পৃথিবী যে কক্ষপথে আবর্তন করে তার ব্যাসার্ধের 30 গুণ, তাহলে পৃথিবীরটা অবশ্যই ধরে নিতে হবে। তা আমরা ওটা ধরে নিচ্ছি, ধরলাম এই পৃথিবীর ব্যাসার্ধ R1 = R ধরে নিলাম, তাহলে নেপচুনের ব্যাসার্ধ কত হবে, তাহলে 30 গুণ পৃথিবীর ধরে নিলাম এটা। আর পৃথিবীর আবর্তনকাল জানি কিন্তু আমরা 1 বছর, তাই না, তাহলে নেপচুনের আবর্তনকাল কত T2 এটা বাহির করবো আমরা মানগুলো সরাসরি বসা দিব, বসা দিলে অঙ্কগুলো তোমরা পারবা, এই হিসাবটাও পারবা ইনশাল্লাহ। তোমরা সবগুলো এগুলো ভালো স্টুডেন্ট ইনশাল্লাহ, সবাই ভালো পারবা। আমরা এরপরে আসি, মহাকর্ষ সম্বন্ধে জানা আছে তোমাদের যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, এটাকে বলা হয় মহাকর্ষ। তবে মহাকর্ষ সম্বন্ধে আরো পরে পাবে, একটু পরে, যে মহাকর্ষের যে কোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। আর অভিকর্ষটা কি আসলে, অভিকর্ষ হচ্ছে যে কোনো বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ বল তাকে বলা হয় অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলা হয়। আমরা ওজন বলতে আসলে এটাই বুঝি, পরবর্তীতে পাবে এগুলো। মহাকর্ষ বল সম্পর্কে স্যার আইজাক নিউটন 1687 সালে
প্রাকৃতিক বিজ্ঞানের উপর গবেষণা করে একটা যে সূত্রগুলো নিয়ে আসেন তাকে বলা হয় মহাকর্ষীয় সূত্র। আমরা পাইছি এটা এরকম যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটি ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তবে এর সঙ্গে আরো একটা কথা যদি বলতাম এরকম, যে বল দুটি সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটা আসলে মূলত মূল সূত্র, তোমরা ক্লাস 8-এও কিন্তু এটা পড়ছিলা। আমরা এই সূত্রকে কিন্তু এভাবে লিখতে পারি, F = G(m1m2) / d²। এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। আমরা এই জি এর সম্বন্ধে আরো কিছু তথ্য জানবো, যে জি এর মান 6.673 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার পার কেজি। এর অর্থটা কি আসলে? এর অর্থ যখন এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে তোমাদের কিন্তু ইকুয়েশনটা এভাবে লিখলে সবচেয়ে ভালো হয়। আমরা কি জি এর মানটা বাইর করবো, তাই না? তাহলে জি ইকুয়াল টু এটা কি লিখতে পারি এভাবে? তাহলে এখান থেকে যখন সংজ্ঞা দিব, এর নিচে যে এককগুলো সেগুলো নিচে যে মান আছে যেরকম ভর, এই ভরগুলো একক পরিমাণ ধরতে হয়। কত? 1 কেজি ধরবো। তাহলে দুইটা যেহেতু ভর, তাহলে 1 কেজি ভরের দুটি বস্তু আর উপরে দূরত্ব আছে, তাই না? তাহলে এভাবে বললে ভালো হয় যে জি এর মান 6.673 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বলতে বোঝায় 1 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে পরস্পর 6.673 × 10⁻⁻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 ⁻মাত্রা যদি বলতে চাই তাহলে মাত্রা তো আমরা জানি বাইর করা, যেরকম বলের মাত্রা, দূরত্বের মাত্রা, ভরের মাত্রা, এগুলো বাইর করে আমরা বসা দিলে এটা আসে জি এর মাত্রা L³ পার m পার t²। আরেকটা যে জি কে সার্বজনীন ধ্রুবক বলা হয় কেন, মানে সার্বজনীন বা বিশ্বজনীন ধ্রুবক বলা হয় কেন? কারণ এই মানটা আসলে কোনো উপায় চেঞ্জ হয় না। তুমি এই যে কোনো বস্তুর ক্ষেত্রে মাপো, যে কোনো জায়গায় যে মাপো, যে কোনো মাধ্যমের উপরে মাপো, তাতেও কোনো যায় আসে না, মান সবসময় একই থাকে, কোনো পরিবর্তন হয় না। ওই কথাটা এখানে বলা হচ্ছে। মহাকর্ষীয় ধ্রুবকের মান বস্তুদের আকৃতি, প্রকৃতি, কোন মাধ্যমের উপর নির্ভর করে না। বস্তুর প্রকৃতি বলতে বোঝায় ভর, আয়তন, ঘনত্ব, উপাদান, তাপমাত্রা ইত্যাদি। আর মাধ্যমের প্রকৃতি বলতে বোঝায় প্রবেশ্যতা, প্রবণতা, দিকদর্শিতা ইত্যাদি। এই জন্য জিকে সার্বজনীন বা বিশ্বজনীন ধ্রুবক বলা হয়। প্রবেশ্যতা, প্রবণতা এগুলো আমরা আস্তে আস্তে পাবো, এগুলো আমরা সেকেন্ড পার্টে এগুলো ভালো পাবো, এগুলো সবগুলো দেওয়া আছে, এগুলো পাবো আমরা। আচ্ছা, এরপর আমরা এই অভিকর্ষ ত্বরণ নিয়ে কিছু কথা বলবো। সেটা কি, যে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়ন্ত বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। এগুলো সংজ্ঞা অনেক আগে পড়ছো তোমরা। মহাকর্ষীয় ধ্রুবক ও অভিকর্ষ ত্বরণের মধ্যে একটা সম্পর্ক আছে, অর্থাৎ G = Gm/r² এই সম্পর্কটা। এটা আসছে কি করে? সেটা যে ধরলাম m ভরের পৃথিবী হতে d দূরত্বে ছোট m ভরের একটি বস্তু স্থাপন করা হলো, তাহলে মহাকর্ষীয় সূত্র এটা F = Gmm/d²। আর আমরা এটা কিন্তু জানি F = mg লেখা যায়। তাহলে মান যদি এখানে বসা দিতাম, দুই মান থেকে দুপাশ থেকে দেখো mm বাদ যায়, তাহলে আমরা লিখতে পারি কিন্তু এটা লিখতে পারবো G = Gm/r²। আর এখানে যে ডি আছে, ডিটা উঠা দিতে পারি এভাবে, যদি পৃথিবী পৃষ্ঠে অবস্থান করে বস্তুটা, সেক্ষেত্রে ডি আসলে পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্ব হবে। সাধারণত কেন্দ্র থেকে সব দূরত্ব নিতে হয়। কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র থেকে যে পরিধির উচ্চতা বা গভীরতা বা দূরত্ব, সেগুলো হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আমরা ওখানে সূত্রটা এভাবে লিখতে পারি G = Gm/r²। আমরা এর পরের থেকে যাচ্ছি সূত্র নাম্বার 2, কিন্তু এটা G = Gm/r²। এই সূত্র দিয়েও কিন্তু আমরা অঙ্ক করব, যেরকম এরকম অঙ্ক আসে, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ এবং পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, পৃথিবী ও চাঁদের অভিকর্ষীয় ত্বরণের অনুপাত কত? আমরা এটাই যদি একটু সাইড নোটে আসতাম তাহলে হয়তো ভালো হতো। সাইড নোট করবো সবসময়, পরীক্ষার খাতাতেও তোমরা অবশ্য আগে সাইড নোট করে নিবা, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা পাবা। আমরা এখানে দেওয়া আছে কি, পৃথিবীর ভর, আমরা mE দিয়ে পৃথিবীর ভর প্রকাশ করতে, সেটা হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর চাঁদের ভরের কত? 81 গুণ, ওভাবে লিখলাম। অনুরূপে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তারও একটা তথ্য, যে এখানে আমরা এই অনুপাতটা বাইর করতে যাচ্ছি, তাই না? এই অনুপাতটা বাইর করবো, তো আমরা সূত্র ওভাবে লিখবো, ওভাবে লিখলাম। আর আমরা জানি কি G = কি লেখা যায়? Gm/r²। যেহেতু GE অর্থাৎ পৃথিবীর, তাহলে আমরা যেখানে পৃথিবীর ভর যা দিয়ে প্রকাশ করছি, ব্যাসার্ধ যা দিয়ে প্রকাশ করছি, তার সঙ্গে একটু যুক্ত করে দিব। আর জিএম এর ক্ষেত্রে যেহেতু চাঁদের ক্ষেত্রে প্রকাশ করছি, তাহলে প্রতিটা এই যে ভরের ক্ষেত্রে, চাঁদের ভরের ক্ষেত্রে এম যুক্ত করছি, ব্যাসার্ধের ক্ষেত্রে এম যুক্ত করছি। তো এটাকে আমরা সাধারণত যেহেতু ভাগ আকারে আছে, যদি গুণ আকারে নিয়ে আসি তাহলে উল্টা লিখতে হয়, যা যা বাদ যায় বাদ দিব, উইথ আর এই এম ই আর ইর মানটা বসায় দিব, দিলে এরকম আসে
কাটাকাটি করে আমরা মানটা পাবো কত, যেহেতু অনুপাত চাইছে, অনুপাতটা হচ্ছে 81/16। তা আমরা এই ধরনের অঙ্ক করব, বইও আছে এগুলো, অবশ্যই খুঁজে খুঁজে পড়বো, দেখবো। পরেরটা নাম্বার, মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 0.11 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ হলে মঙ্গলে অভিকর্ষ স্তরণের মান কত? পৃথিবীতে অভিকর্ষ স্তরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা আসলে এই তথ্য দেখে কিন্তু আসলে বোঝা যায় না কি করতে যাচ্ছি আমরা। আমরা যদি ক নাম্বার প্রশ্ন দেখি তাহলে হয়তো ভালো মতো বুঝতে পারতাম। এরকম একবারে সরাসরি বলে দিছে পৃথিবীতে অভিকর্ষ স্তরণের মান, আর মঙ্গলে অভিকর্ষ স্তরণের মান চাচ্ছে এটা। আমরা প্রশ্নগুলো দেখছি, সাইড নোটগুলো করে নেই। এখানে মান দেওয়া আছে কি, পৃথিবীর আর মঙ্গলের তুলনা করতে বলছে। কিসের? যে মঙ্গলের ভর পৃথিবীর ভরের এত গুণ, তাহলে মঙ্গলের ভর আমি পৃথিবীর ভরের এত লিখছি, অনুরূপ ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ, এভাবে লিখছি আমরা। আরো একটা তথ্য যে পৃথিবীর অভিকর্ষ স্তরণের মান দেওয়া আছে, আর দরকার মঙ্গলের অভিকর্ষ স্তরণের মান বাইর করা, জিএম এর মান বাইর করা। আমরা আগের মতো করে লিখবো এটা, একবার হুবহু অঙ্ক, শুধু মানগুলো চেঞ্জ, এভাবে ভাগ করে যা আসে ফলাফল এটা আসবে। আর পরবর্তীতে আমরা এই জি এর মানটা এবারে গুণ করে দিব, জি এর মানটা গুণ করে দিলে আমাদের মান আসে এটা। এটা হচ্ছে আমাদের মঙ্গলে অভিকর্ষ স্তরণের মান। আমরা এভাবে ছোটখাটো ক্লাস নিয়ে আমরা ছোট ছোট ক্লাস নিচ্ছি আমরা, মূলত এই ক্লাসগুলো নিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলো আমরা ক্লাস শেষ করবো, এবং আল্লাহ রহমত দিলে অচিরেই করোনা মুক্ত হব আমরা পৃথিবীবাসী। আমরা তখন সরাসরি ক্লাস করবো এবং অনেক মজা হবে, কারণ এভাবে ক্লাস করে আমরা মজা পাই না। আসলে বলতেছি কেউ বুঝতেছে না কি, কোনো কমেন্ট করতে পারতেছি না। যাক, আমরা এ পর্যন্ত নিচ্ছি আজকে ক্লাস, আবার ইনশাল্লাহ দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।